আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে এ পর্যন্ত 42টির বেসরকারি ফলাফল এসেছে RTVর হাতে। এর মধ্যে 30টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 11টিতে জামাত জোট এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বগুড়া 6 আসনে প্রাথমিক ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে জয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন জামাত ইসলামের প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বেসরকারি তথ্যে কুমিল্লা 4 আসনের 51টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে শাপলাকলি প্রতীকে হাসনাত আব্দুল্লাহ 67,703 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল 5 আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু 81,875 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ফরিদপুর 4 আসনে 35 কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে ধানের শীষের শহীদুল ইসলাম বাবুল। নোয়াখালী 6 হাতিয়ায় বিজয়ের পথে 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ 50টি কেন্দ্রের 44,901 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দানি রহমান পার্থ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। মৌলভীবাজারের 4টি আসনেই এগিয়ে ধানের শীষের প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে সরাসরি আমাদের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পেয়েছেন 382 ভোট। জনাব নাসির উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 27,767 ভোট। জনাব বেলাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী কাপ্পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন 2,346 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 25,232 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 70 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 44 ভোট। আমার কাছে হবিগঞ্জের আপনার একটা ফলাফল এসছে, এটা আপনার গণভোটের ফলাফল এসছে আমার কাছে। 178টি কেন্দ্রের মধ্যে 67টি কেন্দ্রের মধ্যে এটাও বলা হয়েছে হ্যাঁ প্রতীক পেয়েছেন 42,999, না প্রতীক পেয়েছে 25,156। সুনামগঞ্জ 2 112টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব নিরঞ্জন দাস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 85 ভোট। জনাব মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে 3,788 ভোট। জনাব মোহাম্মদ নাসির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 7,286 ভোট। কিশোরগঞ্জ 182টি ভোট কেন্দ্রের মধ্যে 11টির হিসাব আমার কাছে আছে। জনাব আলাল মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 14 ভোট। জনাব আহমদ আলী খেলাফত মজলিস দেওয়ালঘড়ি নিয়ে পেয়েছেন 16 ভোট। তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 4 ভোট। জনাব মাজহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7,059 ভোট। জনাব মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 20 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বই প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন 579 ভোট। জনাব হেদায়তুল্লাহ হাদি বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন 4,122 ভোট। না এটা কি আগে বলছি না, বলিনি।
175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্র ময়মনসিংহ 2 আসনের। ময়মনসিংহ 2 আসনের 175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্রের যে ফলাফল আমার কাছে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব গোলাম মাওলা ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 242 ভোট। জনাব মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 12,608 ভোট। মোতাহার হোসেন তালুকদার জনাব মোতাহার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,592 ভোট। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ এমদাদুল হক খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 53 ভোট। জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক পেয়েছেন 62 ভোট। জনাব শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 4,412 ভোট। ময়মনসিংহ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 93। আমার কাছে 13টি কেন্দ্রের ফলাফল আছে, যেখানে জনাব আহমদ তাইবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 8,359। জনাব AKM আরিফুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল লাঠি প্রতীক নিয়ে পেয়েছেন 74 ভোট। জনাব M ইকবাল হুসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,358 ভোট। জনাব মোহাম্মদ আবু তাহের খান বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বই প্রতীকে পেয়েছেন 3,457 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাকা প্রতীকে পেয়েছেন 210 ভোট। দর্শক, এতক্ষণ আমরা নির্বাচন কমিশন থেকে দেখছিলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের অংশবিশেষ। তিনি আমাদের বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে আপডেট দিচ্ছিলেন। দর্শক, আমরা ভোটের ফলাফল ও সার্বিক পরিস্থিতি জানতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন লিখন। আমাদের জানাবেন যে বেসরকারি ফলাফল অনুযায়ী বগুড়া 6 আসনে তারেক রহমানের বিজয় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আপনি যেহেতু ওখানে আছেন, আপনার কাছে এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে? ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তারপর থেকে কিন্তু বিভিন্ন বুথ থেকে এবং উপজেলা থেকে যেই ভোটের ফলাফলগুলো আসছে সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা জেলা প্রশাসনিক কার্যালয়। জেলা প্রশাসনিক কার্যালয়ের করত হলরুমে এই ভোট গণনা ভোটের অর্থাৎ টোটাল হিসাবটা দেওয়া হচ্ছে এখান থেকে। তো আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি তাতে শুধু বগুড়ার এই সদর তারেক রহমানের এই আসনটি নয়, 7টি আসনেই কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে। অর্থাৎ আমরা আমাদের কাছে যে তথ্য এসেছে জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি এবং আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি তাতে একবার বিপুল ভোটের বিজয়ী এই বগুড়ার 7টি আসনে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বগুড়া সদর, বগুড়া 1 আসন সোনাতলা সারিয়াকান্দি, বগুড়া 2 আসন শিবগঞ্জ, বগুড়া 5 আসন শেরপুর ধুনট, এই আসনগুলোতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে তারেক রহমানের। এখানে আমি যদি আপনাকে পরিসংখ্যানটা একটু যদি আপনাকে বলতে চাই, আর অন্যদিকে আমি একটু দেখাবো যে ভোট গণনার কার্যক্রম চলছে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে। আপনাকে যেটা জানা যে বগুড়া ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন দলটির আমির শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
দর্শক, আমরা পরে সেখানে আবার যুক্ত হব। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভোটের ফলাফল ও সার্বিক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসেন। কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বেসরকারি তথ্য অনুযায়ী টাঙ্গাইল 5 আসনের ধানের শীষের সুলতান সালাউদ্দিন টুকুর জয়ের খবর পাওয়া যাচ্ছে। তার সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের যে 8টি আসন রয়েছে, 8টি আসনের মধ্যে 7টিতে কিন্তু ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছে, এবং একটি আসন যেটি টাঙ্গাইল 3, সেই আসনে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ তিনি এগিয়ে রয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল 1 আসন যেটি রয়েছে ফকির মাহবুব আনাম স্বপন তিনি এগিয়ে রয়েছেন, এবং টাঙ্গাইল 2 আসন যেটি রয়েছে সেই 2 আসনে আব্দুস সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি এগিয়ে রয়েছেন, এবং টাঙ্গাইল 4 আসন যেটি সেই টাঙ্গাইল 4 কালিহাতি সেই আসনে লুৎফর রহমান মতিন কিন্তু তিনি বিজয়ের পথে। এছাড়া টাঙ্গাইল 5 আপনি যেটি বললেন সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় প্রচার সম্পাদক তিনি কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন বলাই চলে। আর টাঙ্গাইল 6 এবং 7, 8 এবং 3টিতেই কিন্তু বিএনপির প্রার্থী। মোট কথা বলতে গেলে যে টাঙ্গাইলে যে 8টি আসন রয়েছে 8টিতেই 7টিতেই নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপির প্রার্থীরা। তো আমি এখন রয়েছি টাঙ্গাইল যে 2 আসন রয়েছে সেই 2 আসনের এখানে আমি একটু যেতে চাচ্ছি। টাঙ্গাইল 2 আসনের যিনি বিজয়ের পথে সেই বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু রয়েছেন এখানে, যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমি একটু যাচ্ছি। সেই বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর ওখানে সেই বিষয়টি একটু উনি এখানে রয়েছেন পার্টি অফিসে। তো একটু কথা বলবো যে আসলে আমরা যতটুকু জানতে পাচ্ছি সবার কাছ থেকেই বিজয়ের পথে, তো এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আমি তো আমাদের 138টা কেন্দ্র, 138টা কেন্দ্রের যে রেজাল্ট আমরা এজেন্টের মাধ্যমে পেয়েছি তাতে আমি 1,94,958 ভোট পাইছি। আর প্রতিটা কেন্দ্রে আমরা ফার্স্ট হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিল তার কেন্দ্রেও আমি তার যে ডবল ভোট পাইছি আর কি, এবং উনি পাইছেন 58,700 কয়েক ভোট, 516 ভোটের মতো। তো টাঙ্গাইল 5 আমরা 2টা কিভাবে দেখছেন? আমরা দুই ভাই আপনারা জানেন আমাদের পার্টির মধ্যে অবদান এবং রাজনৈতিক কারণে আমরা যে দলের জন্য, জাতির জন্য, দেশের জন্য আমরা যে অবদান রেখেছি তার জন্য জনগণ আমাদেরকে সে প্রতিদান দিচ্ছে আর কি, মনে করি আর কি। ধন্যবাদ। জি দর্শক, শুনতে পেলেন যে আসলে যেটি বলেন, আসলে টাঙ্গাইলের যে 8টি আসন রয়েছে 8টি আসনের মধ্যে 7টিতেই বিএনপি বিজয়ের পথে। টাঙ্গাইলের ভোটের ফলাফল। ধন্যবাদ আপনাকে। এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সকাল 7:30টায় শুরু হয়ে চলে বিকেল 4:30টা পর্যন্ত। ফজরের নামাজের পর থেকেই কেন্দ্রে আসতে শুরু করে মানুষ। ভোট শুরুর আগেই তৈরি হয় দীর্ঘ লাইন। 1.5 যুগ পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। আরো জানাচ্ছেন আর বাদল। 2026 সালের ভোট উৎসবে অংশ নিতে হুইল চেয়ারে এসেছেন শতবর্ষী নারী। ভালো সরকার চাই, দেশ স্বাধীন হবে, সুন্দরভাবে চলতে পারি, এইভাবে আমরা জানি দেশ সুন্দরভাবে পরিচিত করতে পারি। রাজধানীর দুনিয়া এলাকায় 17 বছর পর ভোট দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই ভোটার। ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান অনেক নতুন ভোটার। নন কারাপ্ট একটা গভর্নমেন্ট আসবে যে বাংলাদেশের সিটিজেনদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ডেভেলপ করবে। যেই পাওয়ারে আসুক ইনশাল্লাহ আমি চাই যে তারা ভালো কাজ করুক দেশের জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড ডিলাইটেড যে এটা আমার ফার্স্ট ভোট। যেই প্রার্থী আসুক তারা যেন হচ্ছে গিয়ে জনগণের জন্য কাজ করে। এ ভোটের মাধ্যমে বৈষম্যমুক্ত শান্তিপ্রিয় একটি দেশ গড়ে ওঠার পাশাপাশি সত্যিকারের উন্নয়ন হবে এমন প্রত্যাশাও অনেক ভোটারের। আশা করি দেশে শান্তি ফিরে আসবে, সুশৃঙ্খলা ফিরে আসবে এবং প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এখন কিন্তু আর আগের মতো নাই।
এখন কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না, আমাদের কিন্তু একটা জবাবদিহিতা থাকতে হবে। মুগ্ধ করে দিয়েছে আজকের এই পরিবেশটা। প্রথমত শান্তি চাই, প্রতিটা ঘরে ঘরে শান্তি ফিরে আসুক, সেটাই প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অংশ নেন ভোটাররা। এখন তো দেখতেছি অনেক ভালো, বাকিটা পরে বোঝা যাবে কেমন হবে। আমার এটা প্রথম ভোট, মানে অবশ্যই চাই যে ভালোভাবে সুষ্ঠুভাবে সবকিছু হোক। আশা করি যে সুষ্ঠু নির্বাচন হোক, কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো ওয়াইফ যেন বিধবা না হয়, কোনো সন্তান যেন এতিম না হয়। আমি ফার্স্ট ভোটার এখানে, আমার অনুভূতি খুবই ভালো, খুবই ভালো লাগছে। জীবনের প্রথম ভোটটা দিতে আসছি। দীর্ঘদিন পর আতঙ্ক ছাড়া ভোট দিতে পেরে খুশি তারা। আমি অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে আমি ভোট দিতে পেরেছি। এখানে কোনো ঝামেলা নাই, কেউই কোনো বাধা সৃষ্টিও করে না এবং কোনো ডিস্টার্বও করে না। 16 বছর পরে ভোট দিচ্ছি, আমাদের ভোটারদের মধ্যে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে। সব মিলিয়ে আসলে পরিবেশ এবং আমার অনুভূতি দুইটাই খুব চমৎকার। কোনো রকম চাপ নেই জানিয়ে প্রিজাইডিং অফিসাররাও জানান ভোটের পরিবেশ ভালো, পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের কাছে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ আসে নাই এবং আমাদেরকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। মিশ্র প্রতিক্রিয়া জানান প্রার্থীরাও। সমগ্র জাতি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক এগুলো আমি নির্মূল করবো ইনশাল্লাহ, মানুষের কল্যাণে কাজ করবো। ভোট উপলক্ষে ঘোড়ায় চড়ে শোডাউন করতে দেখা যায় ডিএমপির পুলিশ সদস্যদের। নির্বাচনী পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর বাদল, RTV, ঢাকা। যেভাবে ভোট হয়েছে সেভাবে গণনা হলে নির্বাচনের ফল যেটাই হোক জামাত ইসলাম তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। সন্ধ্যায় মিরপুরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, বেশিরভাগ জায়গায় 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। জনগণ তাদের বিজয়ের জন্য ভোট দিয়েছেন। জনগণ সুযোগ দিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আবার যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা নির্বাচিত হই, সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসাবে পাশে পেতে চাইবো। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাদেরকে আহ্বান জানাবো। ভোট যেভাবে হয়েছে, ফলাফল যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেব না নেব, আমরা নিব ইনশাআল্লাহ। সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে, তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখপাত্র বলেন, ঢাকা ৮ আসনের একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রিটার্নিং কর্মকর্তার কাছে নথি হস্তান্তর করতে বাধা দেওয়া হয়। এছাড়া জোট এগিয়ে থাকা কেন্দ্রের ফল ঘোষণা বিলম্বিত হলেও বিএনপি এগিয়ে থাকা কেন্দ্রের ফল দ্রুত প্রকাশ করা হচ্ছে বলে জানান তিনি। আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে যেখানে আমাদের প্রার্থীরা এগিয়ে আছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মাঠে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের একটু কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো, যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটার সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যেই আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। কিশোরগঞ্জ 6 আসনের নির্বাচনে কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি করায় বিজিবির গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে উত্তেজিত জনতা। উপজেলার সাদিকপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে বিজিবির এক সদস্য আহত হয়। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আজিমুল হক বলেন, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যদের উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।
তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলের দায়িত্বশীলতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাদারিত্বের প্রশংসা করেন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে ফল ঘোষণার পর গণতান্ত্রিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান। বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলা, লাঠিচার্জের ঘটনাসহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণ। দুপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির নেতা মহিবুজ্জামান কোচি। এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের আটকে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সামিউল শিহাব। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে আশুগঞ্জ সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা লাঠিচার্জ করে ব্যর্থ করে দেয় যৌথ বাহিনী। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 3 জন আহত হয়েছে। এছাড়া অবিস্ফোরিত ককটেল নিয়ে পালানোর সময় আলুর ক্ষেত থেকে 5 জন আটক। টাঙ্গাইল 3 আসনের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সামনেই মারামারিতে জড়ান 2 প্রার্থীর সমর্থকরা। বগুড়া 1 আসনে সারিয়াকান্দি উপজেলায় বিবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষের কর্মীদের মারধরের শিকার হন এক জামায়াত কর্মী। রংপুর 4 আসনে চর তাম্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে শাপলাকলি ও ধানের শীষ সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। বাগেরহাটের শরণখোলায় নির্বাচনকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 15 নেতাকর্মী আহত হয়। শরীয়তপুর 1 আসনের জাজিরা উপজেলার সেরেনচর করিমউদ্দিন দাখিল মাদ্রাসায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফেনী সদর উপজেলার 5 নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে 2 পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি। ওখানে কিছু লোক জড়ো হচ্ছে দেখে আমরা এগিয়ে গেলাম, পরবর্তীতে আমরা বিএনপির লোক বাইরে দিয়ে দিলাম, আর ওনার বাসা যেহেতু এখানে আমরা ওনাকে রেস্কিউ করে বাসায় ঢুকিয়ে দিলাম। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। নোয়াখালী হাতিয়ার ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ এনসিপির 30 নেতাকর্মী আহত হয়েছে। গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় 1 শিশু ও 2 আনসার সদস্য আহত হয়। কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঢাকার আশুলিয়ায় আলাদা 2টি কেন্দ্র থেকে মোট 13 জনকে আটক। মেহেরপুরে 2টি আসনের 4টি ভোট কেন্দ্রে আলাদা হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের 16 কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। একটি আসনে ভোটারদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শরীয়তপুর 2 আসনে নড়িয়া উপজেলার 7 নং মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 35টি নম্বরবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে। চট্টগ্রামের চন্দনাইশে এজেন্টের কাছ থেকে অগ্রিম ফলাফলের স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার। সামিউল শিহাব, RTV। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন, এমন মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। রাজধানীর সিদ্ধেশ্বর স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে তিনি বলেন, সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দুপুর পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ইতিবাচকভাবে ভোট দিতে অংশগ্রহণ করেছেন। এদিকে ফিকারুন্নিসা স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন করে কমনওয়েলথ পর্যবেক্ষক দল এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানান তারা। We will be continuously observing the rest of the proceedings, not just here, but all across the country, not just in the cities, but of course also on villages and on the countryside. এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সই হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক 1% কমে 19% নেমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি করলে পাল্টা শুল্ক দিতে হবে না। সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ারের চুক্তিটিতে স্বাক্ষর করেন। এদিকে এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন পোশাক রপ্তানিকারকরা। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ার পাশাপাশি তুলা আমদানিতে উৎসাহিত হবে। বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ছাত্র জনতার আন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্রে ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখছে সংবাদ মাধ্যমটি। সংবাদ মাধ্যম বিবিসি বলছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি শুধু প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে প্রথমবার বাংলাদেশের শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের জেনজিদ ভোটারদের প্রত্যাশা, চাকরি সুশাসন ও বাক স্বাধীনতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাকরি সুশাসন এবং ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতার কারণে জেনজিদের অগ্রাধিকার তালিকার শীর্ষে। এদিকে 1971 সালের পর ডানপন্থী শক্তিগুলো তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থানে বলে মনে করছে ডয়েচে ভেলে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।